মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। তা তুমি এখানে কোথায় এসেছিলে? আমি তো আপনাদেরই ওখানে যাব। আসছি চন্দননগর থেকে, দেরি হয়ে গেল একটু। আমাদের সভায় এসে তুমি যে গান শেখাতে সম্মত হয়েছ তাতেই আমি বিলক্ষণ খুশি হয়েছি। রবিকা, তুমি এতদিন আসোনি কেন? রবি, তুমি ভালো দিনে এসেছো। আজ সুরির জন্মদিন, অনেকে আসবে, তুমি গান গাইবে। জ্যোতি দাদা, তুমি আজ চন্দননগরে ফিরবে না? নতুন বৌঠানকে বলে এসেছো? উনি একা থাকবেন? আমি কি তবে চলে যাব? কাদম্বরী না চাইলেও রবিকে আটকাতে পারলেন না তিনি। রবি চন্দননগরের বাগানবাড়ি থেকে কলকাতার জন্য রওনা দিল। গন্তব্য সাধারণ ব্রাহ্ম সমাজ। রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিয়ে উৎসবে গাওয়া হবে রবির গান। সেই গান তোলাতেই চলেছে রবি। কোতোয়ালির ঘাট থেকে স্টিমারে চাপবার পর রবির মন কিছুটা উতলা হয়ে উঠল। এমনভাবে চলে আসাটা ঠিক হয়নি। আজ না গেলেই বা কি ক্ষতি হতো? অন্য কেউ তার গান গাইলে রবির বেশ ভালো লাগে। ব্রাহ্ম সমাজের উপাসনায় এখন অনেকেই গাইছে। ভাগ্নে সত্যপ্রসাদ তাকে একদিন বলেছিল, জানিস রবি, হেদর মোড়ে কয়েকটা ছাত্রকে আমি তোর গান গাইতে শুনেছি। কথাটা শুনে গোপন পুলকের রোমাঞ্চ হয়েছিল রবির। সম্পূর্ণ অচেনা লোকেরাও তার গান পছন্দ করেছে। বিলেত যাওয়ার আগে পর্যন্ত রবি প্রায় সর্বক্ষণই জ্যোতিদাদা ও নতুন বৌঠানের সঙ্গে সঙ্গে ঘুরত ফিরত। জ্যোতিদাদা যখন থাকতেন না, তখন মুখোমুখি দুজনে কত কথা, কত নীরবতা। প্রতিটি মুহূর্ত যেন মনে এক একটা আলোর বিন্দু। এখন রবিকে লেখার জন্য অনেক সময় দিতে হয়। বাইরের পৃথিবীও ডাকাডাকি করে। তবু নতুন বৌঠানের সাহচর্যে সে সবচেয়ে বেশি আনন্দ পায়। গান শোনাতে শোনাতে উৎসুকভাবে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তিনি সামান্য প্রশংসা করলে রবি ধন্য হয়ে যায়। আজ নতুন বৌঠানের মনটা ভালো ছিল। পাখির ডাক শুনে জেগে তিনি খুব ভোরে ফুল কুড়োতে নেমেছিলেন। আমাকে নিয়ে অনেকক্ষণ থাকতে চেয়েছিলেন বাগানে। ইস, আজই কেন আমাকে চলে আসতে হলো? এখন জোয়ার রয়েছে। স্টিমারের গতি বেশ দ্রুত। ভরা গঙ্গায় ঢেউ তুলে স্টিমারটা এগিয়ে চলল কলকাতার দিকে। নানা জাতের অনেক যাত্রী। কারোর সঙ্গে একটি কথাও বলেনি রবি। অচেনা মানুষদের সঙ্গে সে নিজে থেকে ভাব জমাতে পারে না। ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে সে মনে মনে গান দুটি ভেজে নিচ্ছে বারবার। আবার ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। বর্ষার দৃশ্য তার চক্ষুকে আরাম দেয়। একসময় চোখ পড়ল দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দির। রবির ভুরু একটু কুঁচকে গেল। কালী মন্দির দেখলেই তার চোখে ভাসে একটা হাঁড়ি কাঠ আর বলির পর মাটিতে ছড়িয়ে থাকা টকটকে রক্ত। জন্ম থেকেই মূর্তি পুজোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ব্রাহ্মরা নিজেদের হিন্দুও মনে করে না। কিন্তু রাধাকৃষ্ণের বিরহর কাহিনী, যমুনা পুলিনে বাঁশি বাজায় এক শ্যামবর্ণ যুবা।
বিবাহিতা রাধা উচাটন হয় সেই বাঁশি শুনে, ছুটে আসে সে নীল রাত্রির কুঞ্জবনে। এসব তাকে আকৃষ্ট করে। বিদ্যার দেবী সরস্বতীকেও তার বেশ পছন্দ, কিন্তু কালী, ওই করাল মূর্তিকেও মানুষ পুজো করে কেন? দেবতার পুজোর নামে মানুষ কি করে হিংসায় মাতে? ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে পশু বলি দেয়। রবি সেদিক থেকে মুখ ফিরিয়ে আবার গাইতে লাগলো। দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি। এক নদীর ওপর দিয়ে যাচ্ছে স্টিমার, রবি গাইছে দুটি নদীর গান। বাবুঘাটে স্টিমার থেকে নেমে ভাড়ার গাড়ির জন্য রবিকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে হলো। কাদায় প্যাচ প্যাচ করছে রাস্তা, লোকজনের ভিড়, মুটে মজুরদের ঠেলাঠেলি। এর মধ্যে গা বাঁচিয়ে চলার চেষ্টা করলো রবি, তাও পারা যায় না। একজন তার পা মারিয়ে জুতো নোংরা করে দিল। বৃষ্টির দিনে গাড়ি দুর্লভ হয়ে যায়, ফিটেন একটাও নেই। কেরাঞ্চি গাড়িগুলোতে একসঙ্গে 4-5 জন যাত্রী হুড়মুড় করে উঠে পড়েছে। ওরকম বারোয়ারি গাড়িতে যেতে ঠাকুর বাড়ির ছেলেরা অভ্যস্ত নয়। এর চেয়ে পদব্রজে গমনই প্রশস্ত। অযোধ্যার নির্বাসিত নবাব ওয়াজিদ আলী শাহ সদল বলে আশ্রয় নেবার পর মেটিয়াবুরুজ অঞ্চলটিতে প্রচুর দোকানপাট বসে গেছে। পাশ দিয়ে যেতে যেতে নাকে আসে কোপ্তা কাবাব ও আরও নানাবিধ মোগলাই খানার সুগন্ধ। এই অঞ্চলটিতে মুসলমানদের প্রাধান্য, বাংলা কথা প্রায় শোনাই যায় না। রবির মনে পড়ল মেজদাদা সত্যেন্দ্রনাথ যখন আইসিএস হয়ে বিলেত থেকে এসে আমেদাবাদে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ও ম্যাজিস্ট্রেটের চাকরি নেন, তখন এই মেটেবুরুজ থেকে আব্দুল নামে একজন বাবুর্চিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই আব্দুলের যেমন ছিল রান্নার হাত, তেমনই ছিল গাল গল্পের সঞ্চয়। রবি সেই সময় কিছুদিন গিয়ে থেকেছিল মেজদাদার কাছে। কি এলাহি বাড়ি, বাদশাহী আমলের প্রাসাদ, যেন এক স্তব্ধ ইতিহাস। কলকাতা শহরটি বড় অর্বাচীন, এখানে ইতিহাসের কোনো রূপ নেই। আমেদাবাদে সেই শাহীবাগ প্রাসাদের প্রকাণ্ড ছাদে জ্যোৎস্না রাতে একা একা পদচারণ করবার সময় মনে হতো যেন চারপাশ থেকে অনেক অশরীরী ফিস ফিস করে কিছু বলতে চাইছে। নবাব ওয়াজিদ আলী শাহের বাড়িতে গান বাজনার আসরে অনেকেই যায়। জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে নবাব বাহাদুরের পরিচয় আছে। রবি ঠিক করল আমিও একদিন ওই আসরে যাব। হাঁটতে হাঁটতে রবি চলে এলো লালবাজারের কাছে। এখানে একটি ভাড়া গাড়ির আড্ডা আছে। রবি সেখানে একটি ল্যান্ডো গাড়ির গাড়োয়ানের সাথে কথা বলছে। এমন সময় পাশে আর একটি গাড়ি দাঁড়ালো। সেই গাড়ি থেকে ঝুঁকে এক ব্যক্তি বলল, আরে রবীন্দ্রবাবু যে, এসো এসো, এ গাড়িতে উঠে এসো। রবি ফিরে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার জানালো। এই ব্যক্তিটির নাম শিবনাথ ভট্টাচার্য, অনেকে শাস্ত্রী মশাই বলেও ডাকে। রবির চেয়ে বয়সে 14-15 বছরের বড়। রবিকে বালক বয়স থেকেই চেনেন। আগে শুধু রবি বলতেন, এখন রবীন্দ্রবাবু বলে সম্বোধন করছেন। সাহিত্য জগতে এর বেশ সুনাম আছে। আবার তেজস্বী সমাজ সংস্কারক। বিধবা বিবাহ ও নারী শিক্ষার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন। 14 বছরের কম বয়সী বালিকাদের বিবাহ নিষিদ্ধ করার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান প্রবক্তা। পরে কোচবিহার রাজবাড়িতে নিজের অপ্রাপ্তবয়স্কা কন্যার বিবাহ দিতে গিয়ে এসব বাবু যখন সেই আদর্শ থেকে চ্যুত হলেন, তখন শিবনাথের নেতৃত্বেই দলত্যাগীরা সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ল। এখন ছেলে ছোকরা মহলে এই তৃতীয় শরিকটি বেশি জনপ্রিয়। তা তুমি এখানে কোথায় এসেছিলে? আমি তো আপনাদেরই ওখানে যাব, আসছি চন্দননগর থেকে। দেরি হয়ে গেল একটু। শিবনাথ ধুতির ট্যাঙ্ক থেকে একটা গোল ঘড়ি বার করে দেখলেন। তরুণ ব্রাহ্মরা অতিশয় সময়ানুবর্তী, ঘড়ির কাঁটা মেনে চলে। রবির গান শেখাতে যাবার কথা দুপুর 12টার সময়, এখন 1:10 তবু শিবনাথ বললেন,
আরে তাতে কি হয়েছে, এত দূরের পথ। নগেন কেদাররা অবশ্যই অপেক্ষা করবে। আমার সঙ্গে ওদের কথা হয়েছে। ঘোড়ার গাড়ি ঝুমঝুমিয়ে ছুটতে লাগল। রবির আশঙ্কা হয়েছিল আদি ব্রাহ্মরা রাজনারায়ণ বসুর মেয়ের বিয়েতে যে উপস্থিত থাকবে না, সেই প্রসঙ্গ তুলে শিবনাথ তির্যক মন্তব্য করবেন। কিন্তু শিবনাথ সেদিকে গেলেন না। এমনকি এককালের খ্রিস্ট ভক্ত কেশব সেনের যে সাম্প্রতিক বৈষ্ণব চালচলন, যা অনেকের ঠাট্টা বিদ্রুপের প্রিয় বিষয়, তারও উল্লেখ করলেন না একবারও। বয়সে অনেক কনিষ্ঠ রবি যেন তারই সমসাময়িক একজন লেখক। এই ভাব নিয়ে সাহিত্য আলোচনা করতে লাগলেন। গাড়ি থেকে নামবার সময় শিবনাথ বললেন, আমাদের সভায় এসে তুমি যে গান শেখাতে সম্মত হয়েছ, তাতেই আমি বিলক্ষণ খুশি হয়েছি। সভাগৃহে 10-12 জন পুরুষ উপস্থিত। রবি ভেতরে এসে নমস্কার জানিয়ে তার বিলম্বের জন্য মার্জনা চাইল। সকলেই অতিশয় ভদ্রতার সঙ্গে মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, না না, কিছুমাত্র দেরি হয়নি, আমরা সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। গান শিখবেন মোট 5 জন। শুভ্র ফরাসের একদিকে তাঁরা বসেছেন, একটু দূরে তাদের মুখোমুখি রবি। গায়কদের একজনের হাতে এসরাজ, আর একজনের হাতে খঞ্জনি। তত্ত্ববোধিনী প্রেস থেকে গানের কথা ছাপিয়ে সেই কাগজ ওদের মধ্যে বিলি করা হয়েছে। রবি প্রথমে 'দুই হৃদয়ের নদী' গানটার 1 লাইন গেয়ে বলল, এটা সাহানা ঝাঁপতাল। গায়কদের সবারই বেশ তৈরি গলা, সহজেই গান তুলে নিতে পারেন। ওদের মধ্যে একজন ছাড়া আর সকলেরই বয়স রবির চেয়ে ঢের বেশি। নগেন চাটুর্যে, সুন্দরী মোহন দাস, কেদার মিত্তিরকে তো রবি চেনেই। অন্ধ চুনিলালের গানও সে শুনেছে আগে। অন্যজন যেন বয়সে রবির চেয়েও কিছু ছোট, বেশ বলিষ্ঠকায় এক সদ্য কৈশোর অতিক্রান্ত যুবা। বড় বড় টানা টানা চোখ, গাঢ় ভুরু। আলাপ করিয়ে দেওয়ার সময় ওর নাম বলা হয়েছে, নরেন দত্ত। সে একজন কলেজের ছাত্র। রবির প্রথমে মনে হয়েছিল এই যুবকটি তার একেবারেই অচেনা। একটু পরে মনে হলো এই মুখের আদলটি সে আগে কোথাও দেখেছে। তারও পরে মনে পড়ল বড় দাদার ছেলে দীপুর সঙ্গে এই নরেন দত্তকে সে তাদের জোড়াসাঁকোর বাড়িতে 2-1 দেখে থাকবে। তখন সে আরও ছোট ছিল। খুব সম্ভবত সে দীপুর স্কুলের সহপাঠী ছিল। নরেনের বেশ জোরালো উদাত্ত কণ্ঠস্বর, তার শব্দ কেউ ভাঙে না। কোরাস দলে এরকম একটি গায়কের বিশেষ প্রয়োজন। দ্বিতীয় গানটি জয় জয়ন্তী ঝাঁপতাল। সে গানটিও যখন অনেকখানি শেখানো হয়ে গেছে, তখন গায়কদের একজন বললেন, রবীন্দ্রবাবু, আমাদের তো 5-6টি গান গাইবার কথা। আপনার আরেকটি গান আমাদের নরেন বেশ গায়, সেটি কি এই উপলক্ষে চলতে পারে? রবি কৌতূহলী হয়ে তাকালো। সে গায়কটি তখন নরেনের দিকে ফিরে বললেন, ওহে নরেন, তোমার এই করিয়াছি গানটা একবার ধরো না, রবীন্দ্রবাবুকে শোনাও। অনেক গায়কে গানের অনুরোধ জানালে অহেতুক লজ্জা প্রকাশ করে সময় নষ্ট করে। নরেন দত্তর সে বালাই নেই। দুহাতে তাল দিয়ে সে গেয়ে উঠল, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। মুখ নিচু করিয়ে ফরাসের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে রবি শুনতে লাগলো গানটা। শুনতে শুনতে এ গান যাকে উদ্দেশ্য করে লেখা, মনে পড়ল তার কথা। টনটন করতে লাগলো বুকের মধ্যে। বিলেতে যাওয়ার সময় শুধু সেই একজনকে ছেড়ে যাবার কষ্টই রবির অসহ্য বোধ হতো। জাহাজের ডেকে দাঁড়িয়ে ভারতভূমির দিকে তাকিয়ে
জল এসে যেত তার চোখে। সেই সময় এই গানটির খসড়া করা হয়েছিল। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা তোমারে করিয়াছি। না না, এ গান শুধু তাদের দুজনের, সর্বসাধারণের জন্য নয়। নরেন গানটি যদিও বেশ ভালোই গেয়েছে, তবু রবি বলল, এ গানে বিরহের কথা আছে, এই উৎসবের পক্ষে ঠিক মানানসই হবে না। সঙ্গীত শিক্ষা পর্ব শেষ হতে হতে পেরিয়ে গেল অপরাহ্ন। তখনই স্টিমার ঘাটে না গিয়ে রবি ঠিক করল মাঝপথে সে একবার মেজদাদার বাড়ি ঘুরে যাবে। মেজদাদার দুটি ছেলে মেয়ের সঙ্গে তার ভারী ভাব, অনেক দিন দেখা হয়নি। মেজ বৌঠান বারবার যেতে বলেছেন। সত্যেন্দ্রনাথকে কাজের জন্য বোম্বাই প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলেই থাকতে হয়। তার পত্নী জ্ঞানদানন্দিনী স্বামীর কাছেই ছিলেন। এখন ছেলে মেয়েদের শিক্ষার জন্য কলকাতায় চলে এসেছেন। সুরেন্দ্র আর ইন্দিরা দুই পিঠোপিঠি ভাই বোন, 10 আর 9 বছর বয়স। তারা সাহেবী স্কুলে পড়ে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রথম বিলিতি আদব কায়দা আমদানি করেছেন জ্ঞানদানন্দিনী। যে দেবেন্দ্রনাথ নিজের কন্যা ও পুত্রবধূদের অন্দরমহলের বাইরে বেশি যাতায়াত পছন্দ করেন না, তাঁরই মধ্যম পুত্রবধূ জ্ঞানদানন্দিনী স্বামী সঙ্গ ছাড়াই একা শিশুপুত্র কন্যা নিয়ে ইংল্যান্ড ঘুরে এসেছেন। সত্যেন্দ্রনাথ নিজে স্ত্রী স্বাধীনতার বিশেষ পক্ষপাতী। তিনি বলতেন, আমার জোড়াসাঁকোর বাড়ির ঘরঘড়িগুলো ভেঙে দেওয়ার ইচ্ছে তাঁর অনেক দিনের। মেয়েরা চিকের আড়াল থেকে সবকিছু দেখবে, তারা কি অন্ধকারের প্রাণী? কিন্তু পিতার ইচ্ছার বিরুদ্ধে সব যবনিকা ছিঁড়ে ফেলা সম্ভব নয়। সত্যেন্দ্রনাথ নিজে যখন ছাত্র অবস্থায় ইংল্যান্ডে ছিলেন, তখন খুব চেয়েছিলেন স্ত্রীকেও নিজের কাছে নিয়ে যেতে। পাশ্চাত্যের মেয়েরা শিক্ষা দীক্ষায় কর্মক্ষেত্রে কতটা এগিয়ে গেছে, কতটা সংস্কার মুক্ত হয়েছে, তা এদেশের মেয়েরা নিজের চোখে দেখুক। কিন্তু দেবেন্দ্রনাথ তখন অনুমতি দেননি। তারপর দেশে ফিরে এসে সত্যেন্দ্রনাথ যখন উচ্চ চাকরি নিয়ে স্বাবলম্বী হলেন, তখন এক দুঃসাহসী কাজ করে ফেললেন। সঙ্গে 3টি শিশু সন্তান, পুরুষ অভিভাবক নেই। এই অবস্থায় কোনো বঙ্গ ললনা তো দূরের কথা, কোনো ভারতীয় নারী এর আগে সমুদ্র পাড়ি দেয়নি। জ্ঞানদানন্দিনী তখন 26-27 বছরের যুবতী। ইংল্যান্ড যাত্রা অবশ্য এর মধ্যে অনেকটা সুগম হয়ে গেছে। জাহাজে মাত্র 1 মাস লাগে। জ্ঞানদানন্দিনীর রূপান্তর অতি বিস্ময়কর। কোথা থেকে কোথায় এসে পৌঁছেছেন। যশোরের এক অতি সাধারণ পরিবারের কন্যা, নিতান্ত বালিকা বয়সে ঠাকুরবাড়ির পুত্রবধূ হয়ে এসেছিলেন। লাজুক, ভীরু, রোগা পাতলা 7-8 বছরের সেই বালিকা ঠাকুরবাড়ির ঐশ্বর্য ও আড়ম্বরের মধ্যে এসে জড়সড় হয়ে এক কোণে বসে থাকত। রবি মেজ বৌঠানের কাছে তার বাপের বাড়ির গল্প শুনেছে। বুঝলে রবি, আমার বাপের বাড়ি ছিল নানা রকম কুসংস্কারে ভরা এক শাক্ত বংশ। বাড়ির কারোর অসুখ বিসুখ হলে মা কালীর কাছে জোড়া পাঁঠা আর মদ মানত করা হতো। আমার মা একবার কোনো এক সংকটের সময় পাঁঠা মদ ছাড়াও নিজের বুকের রক্ত দিতে চেয়েছিলেন ঠাকুরকে। নিজের করতলে জ্বলন্ত ধুনো গুগ্গুল নিয়ে আরতি করেছেন। সেই বাড়ির একটি পুঁচকে মেয়ে যেন রূপকথার মতন একটি খোলস ছেড়ে বেরিয়ে এলো এক অসামান্য রমণী হয়ে। যেমন তার রূপ, তেমন তেজ। ইংরেজ সমাজেও মিশতে পারেন সমান আত্মমর্যাদা নিয়ে। ইংরেজি ফরাসিতে কথা বলতে পারেন অনর্গল। এতকাল হিন্দু বাঙালি স্ত্রী লোকেরা ছিল এক বস্ত্রা। অঙ্গে শুধু শাড়ি ছাড়া আর কোনো অন্তর্বাস থাকত না। নারী দেহ শুধু ভোগের জন্য এবং সন্তান উৎপাদনের জন্য ব্যবহৃত।
অন্দরমহলে অবরুদ্ধ সেই সব নারীদের জন্য ওইটুকু বস্ত্রই তো যথেষ্ট। কিন্তু সত্যেন্দ্রনাথ তাঁর স্ত্রীকে যখন বাইরে নিয়ে এলেন, তখন ওই পোশাক তাঁর কাছে অশ্লীল ও অসভ্য মনে হয়েছিল। তিনি নিজে স্ত্রীর জন্য অন্য পোশাকের পরিকল্পনা করেছেন। জ্ঞানদানন্দিনীও প্রবাসে স্বামীর সঙ্গে ঘুরে ঘুরে পার্সি রমণী ও মেমদের দেখে দেখে সেমিজ, সায়া, পেটিকোটের নতুন সাজসজ্জার প্রচলন করেছেন। ঠাকুর পরিবার ও অন্যান্য অনেক অভিজাত পরিবারের নারীরা এখন জ্ঞানদানন্দিনীকে অনুসরণ করে। তাই বলে জ্ঞানদানন্দিনীর সমস্ত রকম চালচলন ও ইংরেজিয়ানা বাড়ির সবাই মেনে নেয়নি। দেবেন্দ্রনাথও এসব অনুমোদন করেন না। তিনি ইংরেজদের কোনোদিনই পছন্দ করেননি। ইংরেজদের সংস্পর্শ তিনি এড়িয়ে চলেছেন। ইংরেজি পোশাক ও আদব কায়দার অনুকরণ তাঁর দুচক্ষের বিষ। আজকাল অবশ্য তিনি জোড়াসাঁকোর বাড়িতে প্রায়ই থাকেন না। বিলেত থেকে ফেরার পর জ্ঞানদানন্দিনী শ্বশুর বাড়িতে তাঁর অংশটিতে আলাদা রীতিনীতি চালু করেছেন। তাঁর ছেলে মেয়ে দুটি বাংলা স্কুলে পড়ে না, বাড়ির অন্য ছেলে মেয়েদের সঙ্গেও বিশেষ মেশে না। তারা কাঁটা চামচ দিয়ে খায়, পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথা বলে এবং প্রতিদিন বিকেলে সাহেব বাচ্চার মতন খাস বিলিতি কোট ও ফ্রক পরে সেজে একজন ভৃত্যের সঙ্গে ইডেন উদ্যানে হাওয়া খেতে যায়। বাড়ির অন্যান্য অনেক বাচ্চার মধ্যে যে কোনো একজনকে দয়া করে সুরেন ইন্দিরার সঙ্গে পাঠানো হয় বটে, তাও নিয়মিত নয়, পালা করে। জ্ঞানদানন্দিনী রামা নামে একজন ভৃত্য এনেছেন বাইরে থেকে। সেও প্যান্ট কোট পরে থাকে। ফ্রান্সের নিস শহর থেকে একটা সাদা রঙের তুলতুলে কুকুর এনেছেন। তার নাম মিসুয়া। বাড়ির মধ্যে কুকুর পোষাতে অনেকেই ঘেন্নায় মুখ কুঁচকেছে। এ পরিবারের আগে কেউ এসব দেখেনি। যারা প্রথমে কোনো সংস্কার ভাঙে তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনো পথ দেখায় তাদের তৈরি থাকতে হয় পথের অনেক বাধার জন্য। আবার এই কথাও ঠিক, যারা পথিকৃৎ তারা অতি উৎসাহে কিছুটা বাড়াবাড়ি করেও ফেলে। অনেক সময় তাদের স্বাধীন চেতনা ঔদ্ধত্যের মতন মনে হয় দৃষ্টিকটু। জ্ঞানদানন্দিনী শুধু বিলেতে যাননি, স্বামীর সঙ্গে ভারতের নানা অঞ্চলে ঘুরেছেন, মিশেছেন বহু জাতির মানুষের সঙ্গে। ক্ষুদ্র বাঙালি গণ্ডি ছাড়িয়ে তিনি দেখেছেন বৃহত্তম জগৎ। আমি লক্ষ্য করেছি এই দেশেই বাঙালিদের তুলনায় অন্যান্য জাতের কিছু কিছু মহিলা বেশ অগ্রসর হয়ে আছে। তারা সবসময় ঘোমটায় মাথা ঢেকে গুড়ের নাগরি হয়ে থাকে না। জ্ঞানদানন্দিনীর ব্যবহারে কিছুটা উগ্রতা থাকলেও তিনি নারীদের অবরোধমুক্ত করার জন্যই নিজের দৃষ্টান্ত সবার সামনে তুলে ধরতে চেয়েছেন। কিন্তু অনেক নারী তাকে মানে না। তার উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান। তিনি যে অন্যের নিন্দে গ্রাহ্য করেন না, সকলে বলে সে তার দেমাক। তিনি পুরুষদের সঙ্গে সমান মর্যাদা নিয়ে কথা বলতে গেলে অন্য মেয়েরা বলে, ছি ছি, কি বেহায়াপনা। ভারতের প্রথম আইসিএস অফিসারের স্ত্রী হিসাবে তার কিছুটা অহংকার থাকতে পারে, কিন্তু যখন সেরকম কোনো অহংকারের প্রকাশ নেই তখনও লোকে সেটা আরোপ করে তার উপর। অনেকে এমন কথাও বলে, সত্যেন তো আইসিএস হয়েছে দ্বারিকানাথ ঠাকুরের নাতি বলে, না হলে কি পারত? নিজে বড় হবার চেষ্টা না করে অন্য কেউ বড় হলে তাকে নানাভাবে ছোট করার চেষ্টায় এদেশের মানুষের বিশেষ আনন্দ। মেয়েরা এগিয়ে যেতে চাইলে তাকে পেছন দিক থেকে টেনে ধরে মেয়েরাই। জ্ঞানদানন্দিনী তার শ্বশুরবাড়ির অনেক যা ননদ ঠাকুরঝির পুরোপুরি সমর্থন পাননি। এই বৃহৎ একান্নবর্তী পরিবারে বাইরের অনেক মেয়ে এসেছে পুত্রবধূ হয়ে। এবারের মেয়েরাও বিয়ের পর বাড়িতেই থেকে গেছে। তাদের স্বামীরা ঘর জামাই। এতগুলি মানুষ সব বিষয়ে একমত হয়ে মিলেমিশে বরাবর সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা একটা অলীক কল্পনা। ঠোকাঠুকি লাগবেই কখনো কখনো। তবে ঠাকুরবাড়ির বিশেষ একটা সহবত আছে। ব্রাহ্ম সংস্কৃতির অঙ্গ পরিশীলিত বিনয় বচন। এ পরিবারে কেউ চেঁচিয়ে ঝগড়া করে না।
এক জানালা থেকে আর এক জানলায় পরনিন্দা করে না, কিন্তু ঠাড়ে ঠোরে ইঙ্গিতে ঈর্ষা বিদ্বেষ, পরিহাসের ছলে গা বেঁধানো কথা, নিজে দায়িত্ব না নিয়ে অমুক বলছিল বলে এক টুকরো কুৎসা শুনিয়ে দেওয়া, এগুলো তো থাকবেই। এসব মানব চরিত্রের অন্তর্গত। এই পরিবেশে জ্ঞানদানন্দিনী কিছুদিন পর হাঁপিয়ে উঠলেন। প্রবাসী স্বামীকে প্রায়ই এর থেকে মুক্তির অনুরোধ জানিয়ে চিঠি লিখতেন। ছেলে মেয়ে দুটির সুশিক্ষার জন্য আমি চিন্তিত। আমি শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা কোথাও থাকতে চাই। সত্যেন্দ্রনাথের আপত্তি নেই। বাড়ির মেয়েদের সম্পর্কে দেবেন্দ্রনাথের নির্দেশের কড়াকড়ি তাঁরও মনোভূত নয়। তার বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ভোলা ভালা মানুষ, নিজের নানা রকম খেয়াল নিয়ে মশগুল হয়ে থাকেন। তিনি কিছুই বলেন না। সত্যেন্দ্রনাথই মাঝে মাঝে এই বিশাল পরিবারের অধিপতির মতের বিরুদ্ধে মৃদু প্রতিবাদ জানিয়েছেন। স্বামী এখানে নেই, জ্ঞানদানন্দিনী শুধু ছেলে মেয়েদের নিয়ে আলাদা বাড়িতে থাকবেন, তা আবার হয় নাকি? সত্যেন্দ্রনাথ জানালেন, হ্যাঁ, তাও হতে পারে। আমার স্ত্রীর বাপের বাড়ির দু একজন না হয় সঙ্গে এসে থাকবে। জ্ঞানদানন্দিনী শুধু প্রথম বিলেতেই যাননি, তিনি প্রথম এই যৌথ পরিবারটির ভাঙনের সূচনাও করেছেন। এখন তিনি থাকেন বিরজি তলাবের একটি বাড়িতে। ছেলে মেয়েদের স্কুল লরেটো সেন্ট জেভিয়ার্স কাছাকাছি হবে। এই অছিলায় উঠে এলেও সবাই বুঝেছে এই ভাঙন আর জোড়া লাগবে না। বিরজি তলাওয়ের বাড়িটি বেশ বড়। এই সম্পত্তিটি অনেকদিন আসামের বিজনি এস্টেটের কাছে দেওয়া ছিল। এখন সেটি অধিগ্রহণ করা হয়েছে। কাছেই সেন্ট পলস গির্জার আকাশচুম্বী চূড়া, তার সামনে একটা মস্ত পুকুর। সেই পুকুরের নামেই বাড়িটির নাম। আত্মীয় বন্ধু দাস দাসী বাবুর্চি নিয়ে বাড়িটি সরগরম। অন্যান্য আত্মীয় ও দেওরদের তুলনায় জ্যোতিরিন্দ্রনাথ আর রবি জ্ঞানদানন্দিনীর বেশি ঘনিষ্ঠ। রবি আর নতুন বৌঠান কাদম্বরী যেমন প্রায় সমবয়সী, সেই রকম মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর বয়সও জ্যোতিরিন্দ্রনাথের কাছাকাছি। ওদের দুজনের খুব বন্ধুত্ব। জ্যোতিরিন্দ্রনাথ এ বাড়িতে প্রায় সময় কাটাতে আসেন। রবি যখন বিলেতে যায় তখন জ্ঞানদানন্দিনী ছেলে মেয়েদের নিয়ে দক্ষিণ ইংল্যান্ডে সমুদ্রের ধারে ব্রাইটন শহরে বাসা ভাড়া করেছিলেন। নতুন দেশটাকে সইয়ে নেবার জন্য রবি কিছুদিন মেজ বৌঠানের কাছে আশ্রয় নিয়েছিল। সেখানে মেজ বৌঠানের একটি ছেলে মারা গেছে। অন্য দুটি শিশু সুরেন আর ইন্দিরা, ডাকনাম সুরি আর বিবি, খুব ন্যাওটা হয়ে যায় রবির। সেই থেকে তারা রবি কাকার সঙ্গ পেলে আর ছাড়ে না। এতদিনে তারা অবশ্য কিছুটা ধাতস্থ হয়েছে। ইংরেজি স্কুলে পড়লেও সবসময় ইংরেজি বলে না, বাংলা বেশ শিখেছে। বাংলা গান গায়, কাঁটা চামচের বদলে হাত দিয়েও দিব্যি খেতে পারে। সদর দিয়ে ঢোকবার পর একটি মার্বেল গাঁথা প্রশস্ত হলঘর, তারপর এক পাশ দিয়ে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে, তাতে লাল কার্পেট পাতা। সেই সিঁড়ির বাঁকের মুখে একজন কর্মচারীর সঙ্গে কথা বলছিলেন জ্ঞানদানন্দিনী। ঘি রঙের সিল্কের শাড়ি পরা, সামনে কুচি দেওয়া, কাঁধের কাছে আঁচলে একটা ব্রোচ আঁটা, তাতে দুটি চুনি পান্না বসানো। বাড়িতে কোনো উৎসব থাকুক বা না থাকুক, প্রতিদিন জ্ঞানদানন্দিনী বিকেলে ভালো করে গা ধুয়ে উত্তম সাজসজ্জা করে থাকেন। অন্যদের, এমনকি ভৃত্যদেরও পোশাকের মালিন্য সহ্য করতে পারেন না তিনি। জ্ঞানদানন্দিনী রূপসী, তবে সে রূপ স্নিগ্ধ নয়, প্রখর। তাঁর ব্যক্তিত্বের আভামণ্ডিত। দুটি জীবিত পুত্রকন্যা ছাড়াও যে তাঁর আরও দুটি সন্তান জন্মেছিল, নিখুঁত শরীরের গড়নে তার কোনো ছাপ নেই। ৩৩ বছর বয়সের এক পরিপূর্ণ যুবতী। রবিকে দেখে তিনি কথা থামিয়ে কয়েক পলক বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইলেন। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, রবি, এতদিনে আমাদের মনে পড়ল?
চন্দননগরে লুকিয়ে আছো বুঝি? মেজ বৌঠান, আমার খিদে পেয়েছে, কি খাওয়াবে বলো? এ কি রুখো সুখো চেহারা হয়েছে, জুতোয় কাদা মাখামাখি, খুলে ফেলো খুলে ফেলো। সারা দুপুর গান শেখাতে হয়েছে, খিদে পেট জ্বলছে। সুরেন পেছনের বাগানে স্কুলের বন্ধুদের সঙ্গে টেনিস খেলছে। বিবি পিয়ানো বাজাচ্ছে পাশের ঘরে বসে। রবির গলার আওয়াজ শুনে সে খুশিতে ঝলমলো মুখে ছুটে এলো। রবির কোমর জড়িয়ে ধরে বলল, রবিকা, তুমি এতদিন আসোনি কেন? এই বয়সেই বিবি যা সুন্দরী, কাল সে ঠাকুর বাড়ির সেরা রূপসীদেরও টেক্কা দিতে পারবে। বিবির সমবয়সী আরেকটি মেয়েও বেরিয়ে এলো পিয়ানোর ঘর থেকে। সে রবির দিদি স্বর্ণকুমারীর মেয়ে সরলা। সে কয়েকদিন এ বাড়িতে এসে রয়েছে। এই দুই বালিকাকে সোফায় পাশে বসিয়ে রবি চন্দননগরের গল্প শোনাতে লাগলো। তার জন্য রূপোর রেকাবিতে এলো কেক পেস্ট্রি। রবি, তুমি ভালো দিনে এসেছো। আজ সুরির জন্মদিন, অনেকে আসবে, তুমি গান গাইবে। রবিকা, তুমি রাত্রিরে এখানে থাকবে, তুমি আর যাবে না। এই এত বড় কেক কাটা হবে। ইংরেজ সমাজের দেখা দেখি জ্ঞানদানন্দিনী ছেলে মেয়েদের জন্মদিন পালনের প্রথা চালু করেছেন। হিন্দুরা এই ব্যাপারটা জানেই না। ব্রাহ্মরাও এতদিন এ প্রথা গ্রহণ করেনি। তবে অনেকেরই এখন ভালো লাগছে। একজন বাচ্চার জন্মদিন উপলক্ষে অন্য অনেক বাচ্চা আনন্দে মেতে থাকে। এই একটাই উৎসব যাতে বাচ্চারা গুরুত্ব পায়। তুমি এতদিন ধরে চন্দননগরে পড়ে আছো কেন রবি? তুমি আমাদের এখানে এসে থাকো, কত ঘর খালি রয়েছে। বিবি আর সুরি তোমাকে এত ভালোবাসে, ওরা তোমার কথা এত বলে। রবি কি উত্তর দেবে বুঝতে পারছে না। ঠিক এই সময় রবির একটা হাত চেপে ধরে বিবি বলল, রবিকা আর যাবে না, যাবে না, যাবে না। নতুনও আসবে, সেও তো আজ রাত্রিরে এখানে থাকবে বলেছে। আমি নতুনকে বলেছি এবার চন্দননগর ছেড়ে কলকাতায় চলে এসো। বাগান বাড়িতে লোকে 2-4 দিনের জন্য যায়, শহুরে মানুষ কি শহর ছেড়ে বেশি দিন বাইরে থাকতে পারে? কিছুক্ষণ কথাবার্তার পর রবি লক্ষ্য করল জ্ঞানদানন্দিনী নতুন বৌঠানের কুশল সংবাদ জিজ্ঞেস করা দূরে থাক, একবারও তার নাম পর্যন্ত উল্লেখ করলেন না। দুই জায়ের মধ্যে একদম ভাব নেই, বরং একটা সূক্ষ্ম অপছন্দের ব্যাপার রয়েছে পরস্পরের মধ্যে। নতুন বৌঠানের সঙ্গে জ্যোতিদাদার মতো গুণবান ভাইয়ের বিয়ে দিতে সত্যেন্দ্রনাথের ঘোর আপত্তি ছিল। মেয়ের বাবা সম্পর্কে বিরাগের ভাব ছিল বলে মেয়ে সম্পর্কে আপত্তি। জ্ঞানদানন্দিনী চেষ্টা করেছিলেন একটি বিলেত ফেরত মেয়ের সঙ্গে তাঁর এই প্রিয় দেবরটির বিয়ে দিতে। সেটা শেষ পর্যন্ত হল না। সত্যেন্দ্রনাথ বাবামশাইয়ের কাছেও তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন। দেবেন্দ্রনাথ বলেছিলেন, একে পিরালির বংশ, তাও ব্রাহ্ম। এই পরিবারে কোনো সম্ভ্রান্ত হিন্দুই মেয়ের বিয়ে দিতে চায় না, পাত্রী অতি দুর্লভ। স্বামীর কাছে এ কথা শুনে বেশ বিরক্তই হয়েছিলেন জ্ঞানদানন্দিনী। সহজে পাত্রী পাওয়া যায় না বলে যে কোনো হেজি পেজি মেয়ের সঙ্গে নতুনের মতো এক অসাধারণ পুরুষের বিয়ে দিতে হবে? আর কিছুদিন অপেক্ষা করা যেত না? এ কথা রবির কানেও গিয়েছিল। আজ সেসব কথা মনে পড়লে রবি ভাবল, পিতৃপরিচয় যাই হোক, কাদম্বরী যে হেঁজি পেঁজি নন তা তিনি প্রমাণ করেছেন। মেজদাদা মেজ বৌঠান তা এখনো মানতে চান না কেন? কাদম্বরী অবহেলার পাত্রী নন। জ্ঞানদানন্দিনীরই মতন অতি সামান্য অবস্থা থেকে এসে কাদম্বরী নিজেকে অন্যভাবে তৈরি করে নিয়েছেন। এখন রূপে গুণে তিনি অতুলনীয়। তবে জ্ঞানদানন্দিনীর সঙ্গে কাদম্বরীর গভীর প্রভেদও আছে। রবি ভাবল, মেজ বৌঠানের বাস্তব জ্ঞান অতি তীক্ষ্ণ, সব দিকে তাঁর নজর। যেমন ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বিশেষ যত্ন নেন, তেমনি টাকা পয়সার হিসেব বুঝে দক্ষভাবে সংসার চালাতে পারেন। স্বামী প্রবাসে, তিনি আলাদা বাড়িতে এসে নিজের সংসার তো সুষ্ঠুভাবে চালাচ্ছেন। যে কোনো মানুষকে তাঁর আদেশ পালন করাবার ক্ষমতা আছে। কারুর অসুখ বিসুখ হলে সেবা করতেও তাঁর জুড়ি নেই। আবার বই পড়তে ভালোবাসেন, লিখতে পারেন, গান বাজনা আমোদ আহ্লাদেও সমান উৎসাহী।
তিনি স্বয়ং সম্পূর্ণা। অন্যদিকে নতুন বৌঠানও লেখাপড়া শিখছেন। তার রুচি অতি সূক্ষ্ম, গান ভালোবাসেন, অভিনয় করতে জানেন, কিন্তু বাস্তবের সঙ্গে যেন তার কোনো সম্পর্ক নেই। 22 বছর বয়সেও তার সন্তান হয়নি। টাকা পয়সা নিয়ে কখনো মাথায় ঘামান না, আপন খেয়ালে থাকেন। তার উপস্থিতিতে আমি যেন সবসময় একটা রহস্যের ইঙ্গিত পাই। জোড়াসাঁকোয় যখন থাকেন তখনও তিনি তাদের তেতলার মহলেই অধিকাংশ সময় কাটান। বাড়ির অন্যদের সঙ্গে মিশতে পারেন না সাবলীলভাবে। এই যে তার অহংকার নয়, তার স্বভাবের ধরনটাই এরকম, তা আর কেউ না বুঝুক, আমি বুঝি। এসব চিন্তা কাটিয়ে রবি দেখল আস্তে আস্তে আরো অনেকে আসছে। কয়েকজন প্রতিবেশী মেয়ে মেলো তাদের বাচ্চাদের নিয়ে। হল ঘরে একটা টেবিলের ওপর রাখা হয়েছে কেকটি। সুরি আজ 10 পেরিয়ে 11 বছরে পা দেবে, তাই গোল করে 11টি মোমবাতি বসানো। রবি উসখুস করছে। সে স্টিমার ছেড়ে যেতে পারে 6টার সময়। 6টা তো বাজতে চলল। গতিক দেখে মনে হচ্ছে আজ আর ফেরা হবে না। ছেলেমেয়েরা ঝুলোঝুলি করছে থেকে যাবার জন্য। বাচ্চাদের নিয়ে রবি একটা ইংরেজি গান ধরল। ব্রাইটনে থাকবার সময় রবি এই গানটা শিখেছিল। 2-1টা শব্দ বদলে দিলে সুরি আর বিবি হেসে কুটি কুটি হতো। ওয়ন্ট ইউ টেল মি, মলি ডার্লিং, ডার্লিং ইউ আর গ্রোয়িং ওল্ড। মলি ডার্লিং এর বদলে বিবি ডার্লিং করে দিল রবি। আর অন্য ছেলেমেয়েরা বিবিকে ঘিরে হাততালি দিতে লাগলো। ভবানীপুরের সিংহবাড়িতে আত্মীয় আশ্রিত মিলিয়ে লোক সংখ্যা প্রায় 25 জন। একতলার রান্নাঘরে 3টি বড় উনুন। উপর মহলের কেউ এখানে আসেন না। প্রধান রাঁধুনি নিত্যানন্দ প্রতিদিন সকালে বড় তরফ আর মেজ তরফের গিন্নিদের কাছ থেকে কি পদ রান্না হবে তার নির্দেশ নিয়ে আসে। যৌথ পরিবার হলেও দুতরফের কর্তা গিন্নিরা একসঙ্গে বসে আহার গ্রহণ করেন না। একই রান্নাঘর থেকে তাদের মহলে অন্ন ব্যঞ্জন যায়। তারপর তারা নিজেদের রুচি মতন ঘি মাখন, মন্ডা মিঠাই যোগ করে নেন। এদিকে দাস দাসী ও আশ্রিতদের সারা বছর একই খাদ্য, মোটা চালের ভাত আর ডাল, তার সঙ্গে একটা কিছু তরকারি, কখনো কখনো তার মধ্যে ছিটে ফোটা মাছ বা কাটা মুড়ো মেশানো থাকে। তবে তারা বৈচিত্র্যের অভাবটা পূরণ করে নেয় পরিমাণে। প্রায় সকলেই আধশের চালের ভাত খায়, কারোর কারোর 1 সেরও লাগে। চালের পরিমাণ বিষয়ে বাড়ির কর্তাদের কোনো বিধি নিষেধ নেই। 2 মণি বস্তার কয়েক বস্তা চাল আসে প্রতি মাসের গোড়ায়। শশীভূষণের কল্যাণে ভরত এখন এই বাড়ির আশ্রিত। এখন ভরতের সব সময় খিদে পায়। পেটের মধ্যে একটি অনির্বাণ উনুন জ্বলছে। তার দাহ্য চাই। এমনকি মাঝরাতেও ঘুম ভেঙে গিয়ে তার মনটা খাই খাই করে। কিন্তু কে তাকে সর্বক্ষণ খাবার জোগাবে? ত্রিপুরার রাজবাড়িতে যদিও সে ছিল ফেলনা ছেলে, কিন্তু ক্যাওটরাম নামে এক বৃদ্ধ পাচক তাকে নেক নজরে দেখত। রাজবাড়ির রন্ধনশালায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কিছু না কিছু রাঁধাবাড়া চলতেই থাকে। কয়েক গন্ডা রানী ও 1 রাজকুমার রাজকুমারীদের মধ্যে কে কখন কি চেয়ে পাঠাবে তার ঠিক ছিল না। ক্যাওটারাম প্রায় জোর করে তাকে এটা সেটা খেতে দিত। তখন কিন্তু এমন খিদেও ছিল না ভরতের। আর এখানের বাকি আশ্রিতদের মতো ভরত একেবারে অনেকখানি গান্ডে পিণ্ডে খেয়ে জাবর কাটতে পারে না সারাদিন। সকালবেলা উঠেই ভরত দৌড়ে গিয়ে রান্নাঘরের সামনের দাওয়ায় উবু হয়ে বসে থাকে। দেখে যেন মনে হয় একটা ল্যাজ গোটানো বিড়াল। ইজের পরা, খালি গা, হাড়পাঁজর বার করা বুক, মাথার চুল কদম ফুলের মতন। তার পাগলামির ভাবটা অনেক কমে গেছে। পুরনো কথা বেশ মনে পড়ে। উরুর ক্ষতটাও শুকিয়ে গেছে প্রায়। ছোটাছুটি করতে কোনো অসুবিধে হয় না। এখন তার রোগ একটাই, অনবরত খিদে। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
শুধুমাত্র খিদে। ওদিকে সুরের জন্মদিনে গান বাজনা সবই হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া শুরু হচ্ছে না কেক কাটা হয়নি বলে। আর কেক কাটা যাচ্ছে না কারণ জ্যোতিরিন্দ্রনাথ এখনো এসে পৌঁছননি। তিনি মধ্যমণি। বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছে। রবিও ঘন ঘন ঘড়ি দেখছে, যদিও সে স্টিমার ছেড়ে গেছে অনেকক্ষণ আগে। বাইরে একটা জুড়ি গাড়ি দাঁড়াতেই সবাই ছুটে গেল। হ্যাঁ, এবার এসেছেন জ্যোতিরিন্দ্রনাথ। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মুগ্ধভাবে চেয়ে রইল এই কন্দর্পকান্তি পুরুষটির দিকে। জ্যোতিরিন্দ্রনাথের চুল উস্কো খুস্কো, জামার বোতাম খোলা, মুখে ক্লান্তির ছাপ। গাড়ি থেকে নামতে নামতে তিনি বললেন, কি সবাই এসে গেছে? হলঘরটির প্রবেশপথে দেবী মূর্তির মতন দাঁড়িয়ে আছেন জ্ঞানদানন্দিনী। ওষ্ঠাধারে চাপা হাসি, মৃদু রাগ দেখিয়ে তিনি বললেন, নতুন, তুমি এত দেরি করলে? মেজ বৌঠান, আমি খুব দুঃখিত। ওই থিয়েটারে পাঠ দেখিয়ে দিচ্ছিলাম। লোকগুলো এমন আকাট, মুখ দিয়ে শুদ্ধ বাংলা উচ্চারণ বেরোয় না। জ্ঞানদানন্দিনী দেবরের জামার বোতাম আটকে দিতে দিতে রঙ্গ করে বললেন, ঠিক করে বলো তো, কোন অ্যাক্ট্রেস তোমাকে এতক্ষণ আটকে রেখেছিল? এরপর কেক কাটা, হইচই ও গান চলতে লাগলো। একসময় রবি জ্যোতিদাদাকে জিজ্ঞেস করল, তুমি আজ চন্দননগরে ফিরবে না? নতুন বৌঠানকে বলে এসেছো? উনি একা থাকবেন? গাদাগুচ্ছের চাকর দারোয়ান তো রয়েছে, একা একটা রাত্রি থাকলেই বা ভয়ের তো কিছু নেই। জ্যোতি দাদা, আমি কি তবে চলে যাব? জ্যোতিরিন্দ্রনাথ এবার খানিকটা স্বস্তিময় মুখে বলল, সেই ভালো, তুই বরং ফিরে যা রবি। তোর নতুন বৌঠানকে বলবি কাল সকালেই আমার এখানে একটা কাজ আছে, তাই আজ রাতে আর ফিরছি না। আচ্ছা, তুই কি করে যাবি? ছেলেমেয়েরা হইচই করে উঠল। তারা রবিকে কিছুতেই ছাড়বে না। জ্ঞানদানন্দিনীও বারবার বোঝাতে লাগলেন, থেকে যাও রবি, সুরি বিবি এত করে বলছে। তাছাড়া তুমি ফিরবে কি করে? নৌকোয় যাবে নাকি অতটা পথ? কত রাত হয়ে যাবে, কি দরকার? রবি কারুর উপরোধে কর্ণপাত না করে জুতো পড়তে লাগল। চন্দননগরের অত বড় বাড়িতে কাদম্বরী নিঃসঙ্গ থাকবেন সারা রাত। তার অভিমান কত তীব্র তা কি রবি জানে না? হাওড়া থেকে রাত 8:30টায় একটা ডাকগাড়ি ছাড়ে। এই দ্রুতগামী ট্রেনটি জল নেবার জন্য থামে চন্দননগরে। এখনই বেরিয়ে পড়লে রবি সে গাড়িটা ধরতে পারবে। রবিকে যে ফিরে যেতেই হবে, সে নতুন বৌঠানকে কথা দিয়েছে। রবি মনে প্রাণে চাইছে চন্দননগরে ফিরে যেতে। নতুন দাদা ফিরছে না। এখন রবি ফিরে যাওয়ার কথা দিয়েও যদি না ফেরে, নতুন বৌঠান অভিমানে ভয়ানক কোনো কাণ্ড বাঁধিয়ে বসতে পারেন। অস্থির হচ্ছে রবি ফিরে যাওয়ার জন্য, কিন্তু সুরি বিবির আবদার অগ্রাহ্য করে, মেজ বৌঠানের প্রবল ব্যক্তিত্বকে অস্বীকার করে রবি কি পারবে সেই রাতেই চন্দননগর ফিরে যেতে? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রবি সৌমেন চক্রবর্তী, শশীভূষণ রূপন দাশগুপ্ত, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, কৃষ্ণ ভামিনী নন্দিনী দে। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন। গল্প গোল্ডমাইন।